30 উনি প্রবক্তা বা 30 ও 30 মানে মানে নেগেটিভলি সবকিছু শূন্য করে দিয়ে চলে গেছে আসলে আমার কাছে মনে হয়। অন্যদিকে তার কি করেছে যে 37টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাতিল করার মাধ্যমে একটা বড় ধরনের বিশৃঙ্খলা এবং একটা বিপর্যয় ডেকে নিয়ে আসছে। গ্লোবালি কিন্তু জীবাশ্ম জ্বালানির সংস্থান এবং তার যে পরিমাপ এটা কমে যাচ্ছে, শুধু বাংলাদেশে না কিন্তু পৃথিবীব্যাপী। এই জায়গাতে বিকল্প জ্বালানি হিসেবে সারা পৃথিবীতে কিন্তু সকল কান্ট্রি তার নবায়নযোগ্য জ্বালানিতে ট্রানজিশন করতেছে। এটা হচ্ছে একটা নর্মাল ধারাবাহিকতা। সেক্ষেত্রে যদি আমরা বলি পাকিস্তানের মতো দেশ যেখানে আমাদের চেয়ে পিছিয়ে ছিল অনেক আগে, 2020 সালে ওদের জানা হয়েছে, এই হঠাৎ করে তারা কিন্তু অলমোস্ট প্রায় 28 to 35% পর্যন্ত তারা কিন্তু অলরেডি নবায়নযোগ্য জ্বালানি কিন্তু চলে আসছে খুব দ্রুততার সাথে। ইন্ডিয়া অনেক বড় অ্যাচিভমেন্ট সেখানে করেছে। আপনার শ্রীলঙ্কাতে মোর দেন 40%। তো আমরা সেই তুলনায় এখন মাত্র 5% নবায়নযোগ্য জ্বালানিতে আমরা আসছি। তার মানে খুবই খুবই নগণ্য পরিমাণ, যেখানে ওদের চেয়েও কিন্তু আমাদের জ্বালানি আমদানি নির্ভরতা অনেক বেশি। সেক্ষেত্রে কিন্তু আমাদের আরও আগে যে জাম্প করা দরকার ছিল, কিন্তু আলটিমেটলি সরকারের এই সিদ্ধান্ত সঠিক সময় সঠিক আসেনি পূর্ববর্তী সরকার, যার কারণে কিন্তু বড় ধরনের একটা বিপর্যয় হয়েছে। ইভেন অন্তর্বর্তী সরকারকে আমরা মনে করেছিলাম যে 30 উনি প্রবক্তা বা 30 ও 30 মানে মানে নেগেটিভলি সবকিছু শূন্য করে দিয়ে চলে গেছে আসলে আমার কাছে মনে হয়। কারণ এই নবায়নযোগ্য জ্বালানি মানে একটা তার একটা মূল মোটর মধ্যে, অথচ তার আমলে কিন্তু এক ফোঁটা নবায়নযোগ্য জ্বালানি কিন্তু আসলে সংযোগ হয়নি। নর্মাল ধারাবাহিকতা যতটুকু যতটুকু, কিন্তু তার কোনো উদ্যোগের কারণে কিন্তু হয়নি। আপনি জানেন যে 3000 মেগাওয়াট এক বছরের মধ্যে করা ছিল, 3 মেগাওয়াটে কিন্তু জানতে পারেনি। তার মানে এই ধরনের একটা নেগেটিভ আরো ইম্প্যাক্ট তৈরি করেছে। অন্যদিকে তার কি করেছে যে 37টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাতিল করার মাধ্যমে একটা বড় ধরনের বিশৃঙ্খলা এবং একটা বিপর্যয় ডেকে নিয়ে আসছে। বিদেশি বিনিয়োগকে বাধা দিয়েছে। এই বাধা দেওয়ার কারণে কিন্তু আজকে কিন্তু নতুন করে বিদেশি বিনিয়োগ পাচ্ছেন না আপনারা। 55টা টেন্ডারে তারা করেছিল, শুধুমাত্র আইনি কাঠামোগত প্রবলেমের কারণে আপনার কিন্তু আজ পর্যন্ত ওখানে সফল কোনো ইতিহাস কিন্তু আসে নাই এবং বিদেশি বিনিয়োগকারী নাই বললেই চলে। এই জায়গাগুলোতে আসলে অনেক বড় ক্ষতি করেছে। এখন নতুন সরকার এসেছে, আমরা আশা করি ভালো কিছু হবে, কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে বিদেশি বিনিয়োগকারীদেরকে নিরুৎসাহিত করা এবং তাদেরকে বাধা প্রদান করা এবং তাদের বিনিয়োগে আপনার যে কষ্ট দেওয়া, এর কারণে কতটুকু আবার আমরা সফল হতে পারবো, কতদিন সময় লাগবে, সেটা আসলে সত্যি আমাদের জন্য ভাববার বিষয়। এখানে আমাদের উচিত হবে যে বিদেশি বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা, স্থানীয় বিনিয়োগকে উৎসাহিত করা, পলিসি পরিচ্ছন্ন করা এবং বিনিয়োগ বান্ধব পলিসি তৈরি করা এবং দ্রুততার সাথে এই ট্রানজিশনের দিকে আমাদের এগিয়ে যাওয়া। আপনি জানেন যে যদি আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা করি, এই জ্বালানি এই সরকারকে বাঁচিয়ে রাখতে পারে, এই জ্বালানি এই সরকারকে কিন্তু ফেলে দিতে পারে। এই জন্য জ্বালানির দিকে বিশেষ গুরুত্ব না দেওয়া ছাড়া কোনো উপায় নেই। আর জ্বালানি সংকট মোকাবেলা যদি সঠিকভাবে করতে পারে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে, এখানে এমপ্লয়মেন্ট হবে, যেভাবে তাদের নির্বাচনী ইস্তেহারে কমিটমেন্ট আছে সেটা হবে। অন্যদিকে সাস্টেইনেবল একটা গ্রোথ তৈরি হবে, শিল্পগুলো কিন্তু বেঁচে যাবে। আপনি জানেন তো যে খুব ভালো করে যে যদি গার্মেন্টস যদি 42% যদি 30 সালের মধ্যে যদি নবায়নযোগ্য উৎস থেকে তারা না নেয়, তারা কিন্তু অর্ডার পাবে না, বায়ারদের কমিটমেন্ট। অথবা এই জায়গাতে আমাদের কিন্তু এটা রাষ্ট্র ব্যবস্থাপনা ছাড়া কিন্তু গার্মেন্টসগুলো কিন্তু করতে পারবে না। গার্মেন্টস ধরুন 5টা গার্মেন্টস একটা বিল্ডিংয়ে আছে, ফ্লোর ভাগ করে নিয়েছে, তার ছাদ কতটুকু আছে, সে কোথায় করবে? ওদের এটা পলিসির মধ্যে আনতে হবে, যারা ধরো অন্য জায়গায় প্রোডাক্ট করে যেন এখানে সাপোর্ট দিতে হবে, সরকারের জন্য নবায়নযোগ্য জ্বালানি তৈরি করতে হবে, যে কোনো একটাতে তাদের আসতে হবে। এই যে কারণে আমি মনে করি যে এটা বাঁচার একটা রাস্তা, দেশকে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাওয়া, এনার্জি সিকিউরিটিতে আপনার হচ্ছে এনশিওর করা, এনার্জিতে সার্বভৌম তৈরি করা, এটা হচ্ছে একটা মুখ্যম সময়। আমাদের সংকট আছে, এই সংকটকে যদি আমরা সঠিকভাবে মোকাবেলা করতে পারি, এটা সবচেয়ে এটা বড় ধরনের আমাদের একটা সিকিউরিটি হবে এবং সবচেয়ে এটা আমাদের আশীর্বাদ হবে।